দ্বাদশ শ্রেণীর ছাত্রদের আমি এর আগে জেনেটিক্স ও ইভলিউশন চ্যাপ্টারে দুটো ভিডিও দিয়েছিলাম। তো আজকের আমরা যে বিষয়ে আলোচনা করব তা হলো ক্রোমোজোম ও জিন। ক্রোমোজোম ও জিন এই দুটো বিষয় নিয়ে আমরা আজকের আলোচনা করব। তো ক্রোমোজোম কি? ক্রোমোজোম শব্দটি একটি গ্রিক শব্দ। ক্রোমা সমান মানে ক্রোমা অর্থাৎ রং, আর সোমা অর্থাৎ বডি বা দেহ। এটা একটা গ্রিক শব্দ। এই দুটো শব্দের সমন্বয়ে ক্রোমোজোম কথাটা এসেছে। তো আমাদের কোষের ভিতরে, আমাদের যদি এটা একটা কোষ ধরা হয়, এই কোষের ভেতরে আমাদের নিউক্লিয়াস থাকে। তো এই নিউক্লিয়াসের ভেতরে একটা গাঢ় রঙের হালকা বস্তু থাকে, যেটাকে আমরা কি বলি? নিউক্লিওলাস। এই নিউক্লিয়াসের মধ্যে আরও কিছু অসংখ্য সরু সরু এরকম সুতোর মতো জটিল আকারের জালকের মতো গঠন দেখা যায়, যেগুলোকে আমরা বলি ক্রোমাটিন জালিকা। অ্যাকচুয়ালি এই ক্রোমাটিন জালিকাগুলো কি? অ্যাকচুয়ালি এই ক্রোমাটিন জালিকাগুলো হলো একটা দ্বিতন্ত্রী ডিএনএ অণু কুণ্ডলিত হয়ে নিউক্লিয়াসের ভেতরে জালিকাকারে একটা গঠন তৈরি করে, যেটাকে আমরা ক্রোমাটিন জালিকা বলি, যা পরে কোষ বিভাজনের সময় জল বিয়োজনের মাধ্যমে দৃঢ় ও কুণ্ডলিত হয়ে ক্রোমোজোম গঠন করে। তো এটা যদি প্যাঁচ খুলে গিয়ে হয়, তাহলে এইরকম একটা গঠন তৈরি করে। এইরকম একটা গঠন তৈরি করে। এটাকে যদি আমি সিম্পল একটা গঠনে দিই, তাহলে আমরা এইরকম একটা গঠন দেখতে পাই। এইটাকে আমরা বলছি ক্রোমোজোম। এই ক্রোমোজোমে একটা দ্বিতন্ত্রী ডিএনএ প্রোটিন অর্থাৎ হিস্টোন প্রোটিন নিয়ে এই ক্রোমোজোমটা গঠিত হয়। এখানে কোষ বিভাজনের সময় এইরকম গঠনটা আমরা দেখতে পাই। আর এখানে একটা অংশ যেখানে ক্রোমোজোমের, এগুলোকে বাহু বলা হয়, এগুলোকে বলা হয় ক্রোমাটিড। ক্রোমোজোমের এই বাহুগুলোকে বলা হয় ক্রোমাটিড। আর ক্রোমাটিডগুলো যেখানে সংযুক্ত থাকে সেই অংশটাকে বলি সেন্ট্রোমিয়ার। তো তাহলে কোষ বিভাজনের সময় আমরা এই গঠনটা দেখতে পাই। তার আগে আমরা এরকম জালকের আকার একটা গঠন দেখতে পাই। তো 1888 খ্রিস্টাব্দে বিজ্ঞানী ওয়াল্ডেয়ার প্রথম এই ক্রোমোজোম শব্দটি ব্যবহার করে। তাহলে ক্রোমোজোম কাকে বলে যদি বলি, আমরা বলবো কোষের নিউক্লিয়াসে অবস্থিত সুতো বা রডের মতো দেখতে নিউক্লিক অ্যাসিড ডিএনএ। নিউক্লিক অ্যাসিড দু প্রকার, ডিএনএ আর আরএনএ। এই ডিএনএ অথবা আরএনএ ও প্রোটিন দিয়ে তৈরি যে বস্তু জীবের বৈশিষ্ট্যের জন্য প্রয়োজনীয় জিন ধারণ করে। এই ডিএনএর মধ্যেই জিন থাকে, সেটা আমরা পরে আসছি জিন নিয়ে যখন আলোচনা করব। এবং এই জিন পরবর্তী বংশগুলিতে বহন করে সেই জৈব বস্তুকে আমরা ক্রোমোজোম বলি। এই ক্রোমোজোমকে আমরা দুভাবে প্রকাশ করতে পারি। একটাকে বলা হয় ক্যারিওটাইপ, আর একটাকে বলা হয় ইডিওগ্রাম। আমরা ক্রোমোজোমকে দুভাবে প্রকাশ করি, একটা হচ্ছে ক্যারিওটাইপ আর একটা হচ্ছে ইডিওগ্রাম। এই দুটো কি? ক্যারিওটাইপ কি না, ক্যারিওটাইপ হচ্ছে কোনো প্রজাতির স্থায়ী সুনির্দিষ্ট চারিত্রিক বৈশিষ্ট্যযুক্ত ক্রোমোজোম। যেমন মানুষের 22 জোড়া অটোজোম আর 1 জোড়া সেক্স ক্রোমোজোম। 22 জোড়া অটোজোম আর 1 জোড়া সেক্স ক্রোমোজোম, এর স্থায়ী বৈশিষ্ট্য হলো মানুষের ক্যারিওটাইপ। এদের যে স্থায়ী চারিত্রিক যে বৈশিষ্ট্য, এটাকে বলা হয় ক্যারিওটাইপ। আর এদের যে চিত্র, অর্থাৎ কোনো ক্রোমোজোমের আপেক্ষিক আকৃতি ও আয়তনের যে চিত্র, সেই ফটোগ্রাফিক যে চিত্র, সেটাকে বলা হচ্ছে ইডিওগ্রাম।
আমাদের 1 থেকে 22 জোড়া মানে 44টা, তাহলে 1 নম্বর ক্রোমোজোম সাপোজ ধরো এরকম একটা চিত্র, 2 নম্বর ক্রোমোজোম ধরো এইরকম একটা 2 নম্বর ক্রোমোজোম, 3 নম্বর ক্রোমোজোম এরকম। তো এদের আরও একটা করে ক্রোমোজোম থাকবে, তাদেরকে সমসংস্থ ক্রোমোজোম বলা হয়। প্রত্যেক ক্রোমোজোমের একটা সমসংস্থ একই রকম দেখতে আর একটা ক্রোমোজোম, এটা 1 নম্বর, এটা 2 নম্বর, 3 নম্বর। এই যে চিত্র একটা বা প্রচিত্র ফটোগ্রাফিক যে অনুচিত্র ক্রোমোজোমের আপেক্ষিক আকৃতি ও আয়তনের, সেই চিত্রকে বলা হচ্ছে ইডিওগ্রাম। মানুষের 22 জোড়া অটোজোম, 1 জোড়া যৌন ক্রোমোজোমের প্রত্যেকের আকার আকৃতি কিন্তু বিভিন্ন। যেমন এই 1 নম্বর ক্রোমোজোম পরে ধরো 17, 18, 19, 20 এদের আকৃতি আবার ছোট, প্রথমের দিক থেকে শেষের দিকে যত যাবে ক্রোমোজোমের আকৃতি তত ছোট হবে। তো এই যে আকার ও আকৃতির যে পরিবর্তন, এটাকে বলা হচ্ছে ইডিওগ্রাম। ক্রোমোজোমকে আমরা এই দুভাবে প্রকাশ করতে পারি। এরপরে আসছি ক্রোমোজোমের প্রকারভেদ, টাইপস অফ ক্রোমোজোম। আমরা ক্রোমোজোমকে দুভাগে ভাগ করতে পারি, টাইপস অফ ক্রোমোজোম কি কি? 1 নম্বরে আসছি আমরা অটোজোম, 2 নম্বরে সেক্স ক্রোমোজোম বা অ্যালোজোম। অটোজোম কি না, যেসব ক্রোমোজোম মুখ্যত দেহের বিভিন্ন বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে। স্ত্রী ও পুরুষ উভয়ের দেহকোষে একই সংখ্যায় উপস্থিত থেকে দেহের বিভিন্ন বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে, দৈহিক যে বৈশিষ্ট্যগুলো নিয়ন্ত্রণ করে সেগুলোকে আমরা বলছি অটোজোম। তো মানুষের ক্ষেত্রে এই অটোজোম হচ্ছে 22 জোড়া। মানুষের দেহকোষে এই 22 জোড়া অটোজোম থাকে, অর্থাৎ 44টি। আর সেক্স ক্রোমোজোম কি? সেক্স ক্রোমোজোম মানে যৌন ক্রোমোজোম বা অ্যালোজোম। এগুলো হচ্ছে লিঙ্গ নির্ধারণকারী ক্রোমোজোম। স্ত্রী ও পুরুষের ক্ষেত্রে এই সেক্স ক্রোমোজোম বা অ্যালোজোম দু প্রকারের, পুরুষদের ক্ষেত্রে XY আর স্ত্রীদের ক্ষেত্রে XX। তো এই XY আর XX এদেরকে বলা হয় সেক্স ক্রোমোজোম বা অ্যালোজোম। এগুলো হচ্ছে লিঙ্গ নির্ধারণকারী ক্রোমোজোম। তবে এখানে যে স্ত্রীদের ক্ষেত্রে XX ক্রোমোজোম দেখতে পাচ্ছ, এই XX ক্রোমোজোমের মধ্যে দুটি X ক্রোমোজোমের মধ্যে একটি X ক্রোমোজোম কিন্তু সক্রিয়, আর একটি X ক্রোমোজোম প্রজননী করতে নিষ্ক্রিয়। এগুলো ইন্টারফেজ দশায়, আমরা যখন কোষচক্র আগে যখন পড়েছি সেখানে আমরা ইন্টারফেজ দশা পড়েছি, সেই ইন্টারফেজ দশায় ঘনীভূত হয়ে হেটারোক্রোমাটিন রূপে নিউক্লিয়াসের ভিতরে গাঢ় বস্তু বা বিন্দু হিসাবে থাকে। বিজ্ঞানী মুরি এল বার নাম অনুসারে এদেরকে তো বার বডি বলা হয়। এই একটা এক্স ক্রোমোজোম স্ত্রীদের ক্ষেত্রে এই একটা এক্স ক্রোমোজোম বার বডি গঠন করে। যেহেতু বার বডি একটি নিষ্ক্রিয় এক্স ক্রোমোজোম, তাই এই বার বডিকে সেক্স ক্রোমাটিন বডিও বলা হয়। বিজ্ঞানী মুরি এল বার প্রথমের নামকরণ করেছিলেন। তো এই ইউক্রোমাটিন হেটারোক্রোমাটিন, আমি যে বললাম হেটারোক্রোমাটিন রূপে থাকে। তো এই ইউক্রোমাটিন হেটারোক্রোমাটিন কি না, ক্রোমোজোমের দু প্রকারের বস্তু থাকে ক্রোমাটিন বস্তু। একটাকে বলা হয় ইউক্রোমাটিন আর একটাকে বলা হয় হেটারোক্রোমাটিন। ইউক্রোমাটিন কি না, ক্রোমাটিনের যে অংশ ইন্টারফেজ নিউক্লিয়াসে অকুণ্ডলীকৃত, মানে কুণ্ডলীকৃত থাকে না, অর্থাৎ ঘনীভূত অবস্থায় থাকে না, কিন্তু ক্রোমোজোমের এই অংশটি সক্রিয়, জীবের প্রয়োজনীয় সমস্ত জিন বহন করে। আমি যদি একটা ক্রোমোজোমকে এইরকম যদি আমি সাপোজ ধরি, এটা একটা খাঁজ, প্রাথমিক খাঁজ, যেখানে ক্রোমোজোম দুটো ক্রোমাটিড বাহু যুক্ত আছে, এখানে ধরো সেন্ট্রোমিয়ার আছে। তো এই ক্রোমোজোমের কিছু কিছু অংশ সক্রিয়, আমি এই সক্রিয় অংশগুলোকে এরকম কালো দিয়ে ব্যান্ড করে দিলাম, কালো ব্যান্ড দিয়ে চিহ্নিত করে দিচ্ছি।
তাহলে এই ক্রোমাটিনের এইখানে যে ডিএনএগুলো আছে, আমি বলেছিলাম ক্রোমোজোমের মধ্যে ডিএনএ পেঁচিয়ে আছে, তো এটাকে যদি আমরা বিস্তারিত দেখি তাহলে দেখব কি না, এইখানে এইরকম একটা অংশ, এটা হচ্ছে একটা ডিএনএ অণু। পরবর্তী ধাপে এইখানে পেঁচিয়ে পেঁচিয়ে একটা জটিল গঠন তৈরি করে, যেটাকে আমরা ক্রোমোজোম বলি। এই প্যাঁচ যদি খুলে দেওয়া হয় তাহলে এইরকম একটা গঠন দেখতে পাবো। এটা হচ্ছে ডিএনএ, একটা দ্বিতন্ত্রী ডিএনএ। এটাকে যদি আরও সরল আকার করা যায় তাহলে এইরকম একটা সিঁড়ির মতো গঠন। এগুলো নাইট্রোজেন বেসগুলো পরপর যুক্ত আছে, অ্যাডেনিন থাইমিনের সঙ্গে, গুয়ানিন সাইটোসিনের সঙ্গে, অ্যাডেনিন থাইমিনের সঙ্গে এরকম করে যুক্ত আছে। তো সেই ক্রোমোজোমের মধ্যে তাহলে ডিএনএ আছে। এই ডিএনএর এই অংশগুলো থেকে আরএনএ সংশ্লেষ হয় এবং জীবের প্রয়োজনীয় সমস্ত জিন বহন করে। তাহলে এটা হচ্ছে ক্রোমোজোমের সক্রিয় অংশ। এই অংশগুলোকে আমরা বলি ইউক্রোমাটিন। এগুলো হচ্ছে ইন্টারফেজ নিউক্লিয়াসে অকুণ্ডলীকৃত থাকার দরুন এরা হালকা রঙে রঞ্জিত হয়, কিন্তু বিভাজনকালে এরা গাঢ় রঙে রঞ্জিত হয়। আর বাকি যে অংশগুলো সেগুলোকে আমরা বলবো হেটারোক্রোমাটিন। এগুলো কিন্তু বিভাজনকালে হালকা রং ধারণ করে, কিন্তু ইন্টারফেজ নিউক্লিয়াসে এরা গাঢ় রং ধারণ করে। এই অংশগুলো, এইগুলোকে আমরা বলছি ধরো হেটারোক্রোমাটিন। তাহলে কিছু অংশ সক্রিয়, যে অংশগুলো সক্রিয় সেগুলো ইন্টারফেজ নিউক্লিয়াসে ঘনীভূত অবস্থায় থাকে না, ফলে হালকা রং ধারণ করে, কিন্তু বিভাজনকালে এরা গাঢ় রং ধারণ করে। আবার হেটারোক্রোমাটিন ইন্টারফেজ নিউক্লিয়াসে কুণ্ডলীকৃত অবস্থায় থাকে। এটা হচ্ছে ক্রোমাটিনের নিষ্ক্রিয় অংশ, এখানে জীবের কোনো জিন বহন করে না, অর্থাৎ ক্রোমাটিনের এই ডিএনএ থেকে কখনো আরএনএ সংশ্লেষ হয় না। এদেরকে বলা হচ্ছে হেটারোক্রোমাটিন। তো এই হলো ক্রোমোজোমের মধ্যে অংশ। ক্রোমোজোমের যে দুটো ক্রোমাটিন থাকে, ইউক্রোমাটিন আর হেটারোক্রোমাটিন। এই হেটারোক্রোমাটিনকে আবার দুভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে কনস্টিটিউটিভ হেটারোক্রোমাটিন আর একটা হচ্ছে ফ্যাকাল্টেটিভ হেটারোক্রোমাটিন। কনস্টিটিউটিভ হেটারোক্রোমাটিন কি না, সেন্ট্রোমিয়ারের কাছে যে হেটারোক্রোমাটিন থাকে, যেখানে রিপিটিটিভ ডিএনএ সিকোয়েন্স পাওয়া যায়, সেখানে বলা হচ্ছে কনস্টিটিউটিভ। আর ফ্যাকাল্টেটিভ মানে একটি ক্রোমোজোম সম্পূর্ণরূপে বা আংশিক রূপে হেটারোক্রোমাটিনে পরিণত হয়। একজোড়া সমসংস্থ ক্রোমোজোম থাকে, আমাদের প্রত্যেকটা ক্রোমোজোমের একটা করে সমসংস্থ ক্রোমোজোম থাকে। ধরো 1 নম্বর ক্রোমোজোম, এটা এর একটা সমসংস্থ ক্রোমোজোম, এটা এই একজোড়া সমসংস্থ ক্রোমোজোমের একটি ক্রোমোজোম সম্পূর্ণরূপে বা আংশিক রূপে একটা ক্রোমোজোম হেটারোক্রোমাটিন রূপে অবস্থান করে, তখন সেই হেটারোক্রোমাটিনকে আমরা বলবো ফ্যাকাল্টেটিভ হেটারোক্রোমাটিন। এরপরে আসছি আমরা ফাংশন অফ ক্রোমোজোম, ক্রোমোজোমের কার্য। ক্রোমোজোমের তাহলে কী কাজ না, ক্রোমোজোমের আমরা যে ইউক্রোমাটিন হেটারোক্রোমাটিন পড়লাম, এই ক্রোমোজোমের হেটারোক্রোমাটিন অংশ নিউক্লিয় বস্তু উৎপাদনে অংশ নয়। ক্রোমোজোমের ফাংশন, এই ফাংশনে আমরা কি দেখলাম, ক্রোমোজোমের হেটারোক্রোমাটিন অংশ নিউক্লিয় বস্তু উৎপাদনে বা সংশ্লেষে অংশ নেয়। নিউক্লিওলাসের আরএনএ সাইটোপ্লাজমে জিন ঘটিত বার্তা নিয়ে যায়। জিনের এই বার্তা এক কোষের জনু থেকে অন্য কোষ জনুতে পৌঁছে দেয়, ক্রোমোজোমের প্রধান কাজ। আর জিনের সাহায্যে কি হয়, জীবের বিভিন্ন কার্যকলাপ নিয়ন্ত্রিত হয়। তাহলে এই হলো আমাদের ক্রোমোজোমের ফাংশন। এরপরে আমরা আসব ক্রোমোজোমের তাৎপর্য। ক্রোমোজোমের কি তাৎপর্য, তাহলে যেহেতু ক্রোমোজোমের মধ্যে ডিএনএ আছে, সেই ডিএনএর মধ্যে জিন আছে, সেই জিন কি করে, পিতামাতার দেহ থেকে সন্তান সন্ততির মাধ্যমে বংশগতির ধারা বহন করে। তাই ক্রোমোজোমকে বংশগতির বাহক বলা যেতে পারে। আমরা ডিএনএকে বংশগতির ধারক বাহক বলি, কিন্তু সেই ডিএনএ অ্যাকচুয়ালি কোথায় থাকে, ক্রোমোজোমে থাকে। তাহলে ক্রোমোজোমকেও আমরা বংশগতির বাহক হিসেবে বলতে পারি। আর কোষ বিভাজনের সময়
ক্রোমোজোম খণ্ডের পরিবর্তন বা আদান প্রদানের উপরও যথেষ্ট গুরুত্ব দেয়। কারণ এর ফলে কী হয়, কোষ বিভাজনের সময় যখন আমাদের ক্রসিং ওভার হয় তখন কী হয়, জিনের পুনর্বিন্যাস ঘটে। এর ফলে কী হয়, বিভিন্ন জীবের অভিব্যক্তির ধারা পরিবর্তিত হয়, অভিব্যক্তিতে তারা সাহায্য করে। এছাড়া ক্রোমোজোমের সাহায্যে কোষের সমস্ত জৈব, রাসায়নিক ও শারীরবৃত্তীয় কার্যকলাপ নিয়ন্ত্রিত হয়। তো এটা হলো আমাদের ক্রোমোজোমের তাৎপর্য। তো ক্রোমোজোমের এবারে আমরা বলি ক্রোমোজোমের সংখ্যাটা বলা হয়, ক্রোমোজোম সংখ্যা, নাম্বার অফ ক্রোমোজোম। ক্রোমোজোম সংখ্যা, কোথায় কোথায় ক্রোমোজোম আমাদের কটা করে থাকে। তো আমাদের সাধারণত দেহকোষে 2 সেট ক্রোমোজোম থাকে, মানে 2n, অর্থাৎ ডিপ্লয়েড সেট। ডিপ্লয়েড কোষে ক্রোমোজোম সংখ্যা 2n মানে 46, অর্থাৎ 23 জোড়া, মানে তার মধ্যে 22 জোড়া অটোজোম আর 1 জোড়া কি সেক্স ক্রোমোজোম। তাহলে 22a প্লাস XY অর XX স্ত্রী আর প্রাণীদের ক্ষেত্রে। 22a বলছেন, 22 জোড়া অটোজোম মানে 44a। তাহলে এই হলো 46টি আমাদের দেহকোষে। আর জনন কোষে অর্থাৎ গ্যামেটে 1 সেট ক্রোমোজোম থাকে, তাই এগুলি হ্যাপ্লয়েড, n সংখ্যক, মানে 22a প্লাস X অথবা 22a প্লাস Y, এইরকম। তাহলে 23টি করে আমাদের ক্রোমোজোম থাকে জনন কোষে বা গ্যামেটে। আর বীজের শস্য নিউক্লিয়াসে, শস্যতে 3n সংখ্যক ক্রোমোজোম থাকে, ট্রিপ্লয়েড। তো এই হলো আমাদের ক্রোমোজোম সংখ্যা। এবারে হ্যাপ্লয়েড সংখ্যক ক্রোমোজোমকে বলা হচ্ছে জিনোম। এই যে হ্যাপ্লয়েড n সংখ্যক ক্রোমোজোম কোথায় থাকে, জনন কোষে বা গ্যামেটে, সেই হ্যাপ্লয়েড সংখ্যক ক্রোমোজোমকে আমরা বলবো কি, জিনোম। এরপরে আসছি আমরা জিন। জিন কি? জিন হচ্ছে অ্যাকচুয়ালি ডিএনএ, যেটা ক্রোমোজোমের মধ্যেই থাকে। আমরা এখনই আলোচনা করব জিন নিয়ে। তো জিন বংশগতির, জিনকে বংশগতির ধারক ও বাহক বলা হয়। জিনকে কি বলা হয়? বংশগতির ধারক ও বাহক। যা ক্রোমোজোমের মধ্যে থাকে, ক্রোমোজোমকেও আমরা বলতে পারি বংশগতির ধারক ও বাহক। আর ক্রোমোজোমের ভিতরে সারিবদ্ধভাবে যেসব বস্তু জৈব বৈশিষ্ট্য বহন করে, বংশ পরম্পরায় বহন করে, তাকে জিন বলে। তার মানে আমরা ক্রোমোজোম এইরকম একটা গঠন পেয়েছি, এই ক্রোমোজোমের মধ্যে এইরকম ক্রোমাটিন বস্তু থাকে, এইগুলোই হচ্ছে অ্যাকচুয়ালি, আমি কি বললাম, ডিএনএ। একটা সিঁড়ির মতো গঠন, এরকম পেঁচি আছে, এটাকে খুলে দিলে এইরকম একটা গঠন পেয়ে যায়। এইখানে বিভিন্ন নাইট্রোজেন বেসগুলো আছে, অ্যাডিনিন, গুয়ানিন, সাইটোসিন, থাইমিন। ওদের অ্যাডিনিন, গুয়ানিন, অ্যাডিনিনের সঙ্গে থাইমিন 2টো হাইড্রোজেন বন্ড, আর গুয়ানিনের সঙ্গে সাইটোসিন 3টে হাইড্রোজেন বন্ড দ্বারা যুক্ত থাকে। তাহলে এটা হচ্ছে একটা দ্বিতীয়ান্ত্রিক ডিএনএ, এটা ক্রোমোজোমের মধ্যে এভাবে পেঁচে আছে। তো আধুনিক সংজ্ঞা অনুযায়ী আমরা যদি বলি জিন কি, জীবদেহের একটি নির্দিষ্ট জৈবিক কাজের জন্য অথবা একটি বিশেষ ফিনোটাইপ প্রকাশের জন্য নিউক্লিক অ্যাসিডের, প্রধানত ডিএনএ, কিছু কিছু ভাইরাসের ক্ষেত্রে আরএনএ থাকে, তো প্রধানত ডিএনএ যে অংশটি দায়ী এবং যা একটি কার্যকরী পলিপেপটাইড গঠনের জন্য প্রয়োজন, তাকে জিন বলে। জিন সম্পর্কে বিভিন্ন মতবাদ বিভিন্ন বিজ্ঞানী বিভিন্নভাবে দিয়েছেন। তো আগে আগে বিজ্ঞানীরা মনে করতো যে ক্রোমোজোমের উপর সারিবদ্ধভাবে অবস্থিত দানার মতো যে বস্তু, সেটাই জিন। পরবর্তীকালে এই জৈবিক কাজের বার্তা বহনকারী যে ডিএনএ, এবং সেই ডিএনএর যে একটা বিশেষ অংশ, এই যে ডিএনএর একটা বিশেষ অংশ, সেই বিশেষ অংশ যেটা প্রোটিন সংশ্লেষণে অংশগ্রহণ করে, তাকে আমরা জিন বলছি। তাহলে জিনের গঠনে আমরা কি দেখতে পাবো না, জিন কখনোই খালি চোখে, এমনকি অণুবীক্ষণ যন্ত্রের সাহায্যেও দেখা যায় না। তবে ইলেকট্রন অণু মাইক্রোস্কোপে আমরা জিনের গঠন আমরা বুঝতে পারবো। ইলেকট্রন মাইক্রোস্কোপ যদি থাকে, সেই ইলেকট্রন মাইক্রোস্কোপে আমরা জিনের গঠন দেখতে পাই।
এমনি খালি চোখে বা এমনি কোনো বীক্ষণ যন্ত্রে আমরা কিন্তু জিনের কোনো ঘটনা আমরা দেখতে পাবো না। তো প্রোক্যারিওট আর ইউক্যারিওটিক কোষের জীবে জিনের গঠনে কিন্তু তারতম্য দেখা যায়। প্রোক্যারিওটিক কোষের জিনগুলো হয় চক্রাকার, চক্রাকার ডিএনএ। প্রোক্যারিওটিক কোষে এরকম ডিএনএ চক্রাকার। আর ইউক্যারিওটিক কোষের জিনের ক্রোমোজোমের অংশ হিসাবে ক্রোমোজোমের দৈর্ঘ্য বরাবর, এইরকম ক্রোমোজোমের দৈর্ঘ্য বরাবর এখানে ডিএনএ থাকে, সেই ক্রোমোজোমের দৈর্ঘ্য বরাবর জিনগুলো থাকে। এবং দুটি অংশ নিয়ে কিন্তু ইউক্যারিওটিক কোষের জিন গঠিত হয়। একটাকে বলা হয় এক্সন আর একটাকে বলা হয় ইন্ট্রন। এই ইউক্যারিওটিক কোষে এই দুটো অংশ নিয়ে কিন্তু ক্রোমোজোমের জিন গঠিত হয়। এক্সন কি না, এক্সন হচ্ছে যে অংশ থেকে জৈবিক বার্তা ট্রান্সক্রিপশনের মাধ্যমে এমআরএনএতে কোড গঠন করে, তাদেরকে এক্সন বলে। অর্থাৎ জৈবিক বার্তা বহন করে নিয়ে যায় এবং সেটা এমআরএনএতে একটা কোড গঠন করে, যে কোডের মাধ্যমে তারা প্রোটিন সংশ্লেষ করে, সেটাকে আমরা বলছি এক্সন। মানে এটা হচ্ছে সক্রিয় অংশ। আর যে অংশটি কোনো কোড বহন করে না সেটাকে আমরা বলছি ইন্ট্রন। অর্থাৎ কোনো জৈবিক বার্তা এমআরএনএতে কোনো কোড গঠন করে না, তাদেরকে বলা হচ্ছে ইন্ট্রন বা ইন্টারভেনিং সিকোয়েন্স। শুধুমাত্র ইউক্যারিওটিক কোষের জিনে কিন্তু ইন্ট্রন থাকে, প্রোক্যারিওটিক কোষে কিন্তু কোনো ইন্ট্রন থাকে না। তো জিন সাধারণত আমরা বিভিন্ন প্রকারের জিন পাই, যেমন অটোজোমাল জিন, সেক্স ক্রোমোজোমাল জিন, এগুলো হচ্ছে বিভিন্ন আকারের জিন, বিভিন্ন ধরনের জিন। এই জিনকে আমরা বংশগতির ধারক ও বাহক বলে থাকি। এবার জিনের গঠনে আমরা 5 রকমের উপাদান দেখতে পাই। একটা ডিএনএ শৃঙ্খলের নির্দিষ্ট দৈর্ঘ্যকে, এটা ধরো একটা ডিএনএ, এই ডিএনএর একটা নির্দিষ্ট দৈর্ঘ্যকে এখান থেকে সাপোজ ধরো এই পর্যন্ত আমরা একটা নির্দিষ্ট অংশকে আমরা যদি জিন রূপে গণ্য করি তাহলে 5 রকমের উপাদান দিয়ে তৈরি। কি কি সেই 5 রকম উপাদান? একটা হচ্ছে সিস্ট্রন, একটা হচ্ছে মিউটন, একটা হচ্ছে রেকন, একটা হচ্ছে রেপ্লিকন, আর একটা হচ্ছে কমপ্লন। এই 5 রকমের উপাদান নিয়ে কিন্তু জিন গঠিত। যদি আমরা একটা ডিএনএর একটা নির্দিষ্ট দৈর্ঘ্যকে জিন রূপেই দেখি, এবং এর কিছু অংশ, আমি কি বললাম, কিছু অংশ আরএনএ সংশ্লেষ করে, যেগুলো আরএনএতে কোড গঠন করে, সেগুলো হচ্ছে কি বললাম এক্সন। তাহলে এই অংশগুলো সক্রিয়, এগুলো হচ্ছে এক্সন। আর বাকি যে অংশগুলো সেগুলোকে আমরা বলি ইন্টারভেনিং সিকোয়েন্স। এবং এই ডিএনএ যে নির্দিষ্ট দৈর্ঘ্যকে যদি আমরা জিন ধরি, যেখানে প্রোটিন সংশ্লেষ করে, সেটা 5 রকমের উপাদান দিয়ে তৈরি। সিস্টনটা কি না, ডিএনএর একটা ক্ষুদ্রতম অংশ যা একটা পলিপেপটাইড তৈরির সংকেত বহন করে। পলিপেপটাইডটা কি? অনেকগুলো অ্যামাইনো অ্যাসিড নিয়ে একটা পেপটাইড চেন তৈরি হয়, আর অনেকগুলো পেপটাইড চেন নিয়ে পলিপেপটাইড চেন। সিস্ট্রনটা একটি পলিপেপটাইড তৈরির সংকেত বহন করে। মিউটন কি? মিউটন মানে মিউটেশন, মানে ডিএনএর ক্ষুদ্রতম অংশ যা মিউটেশনের জন্য দায়ী, যেটা একজোড়া নিউক্লিওটাইড দিয়ে তৈরি। রেকন, ডিএনএর যে ক্ষুদ্রতম অংশে ক্রসিং ওভার ঘটে। আমরা কোষ বিভাজনের সময় মিওসিস কোষ বিভাজনে ক্রসিং ওভার দেখেছি। এই একটা জিন, এর সঙ্গে এইটা দ্বারা ক্রসিং ওভার। তাহলে এখানে যে ক্রসিং ওভার এক্স অক্ষরের মধ্যে, যেটাকে আমরা ক্যাজমা বলি, এখানে ক্রসিং ওভার হয়েছে। যে ক্রসিং ওভার যে অংশটা ঘটায় ডিএনএর যে ক্ষুদ্রতম অংশ রিকম্বিনেশন বা ক্রসিং ওভার ঘটে, তাকে আমরা বলি রেকন। রেপ্লিকন, এটা হচ্ছে ডিএনএর একটা অংশ যেখানে একাধিক এনজাইমের সংকেত বহনকারী অংশ।
একাধিক এনজাইমের সংকেত বহন করে। যখন আমাদের রেপ্লিকেশন হয় তখন বিভিন্ন ধরনের এনজাইম আমাদের কার্য করে। সেই একাধিক এনজাইমের সংকেত বহনকারী ডিএনএর যে অংশ তাকে রেপ্লিকন। আর কমপ্লন না, ডিএনএর যে অংশে একটি পলিপেপটাইড তৈরির সংকেত থাকে তাকে কমপ্লন বলে। একটি কমপ্লন কয়েকটি সিস্ট্রন দিয়ে তৈরি। আমি সিস্ট্রনে বলেছিলাম ডিএনএর ক্ষুদ্রতম অংশ যা একটি পলিপেপটাইড তৈরির সংকেত বহন করে, আর ডিএনএর যে অংশে একটি পলিপেপটাইড তৈরির সংকেত থাকে তাকে কমপ্লন বলে। অ্যাকচুয়ালি অনেকগুলো সিস্ট্রন নিয়ে কিন্তু একটা কমপ্লন তৈরি হয়, তাহলে অনেকগুলো পলিপেপটাইড তৈরির সংকেত বহন করে, তো সেইটাকে আমরা বলছি কমপ্লন। তো জিনের গঠনে আমরা এটা দেখতে পাই। এবারে আসছি জিনের কাজ। জিন কী কী কাজ করে। জিন অপেরান মতবাদ অনুযায়ী জিন 4 রকম কাজ করে: গঠনগত জিন, নিয়ন্ত্রক জিন, পরিচালক জিন, প্রবর্তক জিন। জীবের বংশগত চারিত্রিক বৈশিষ্ট্য সঞ্চয় ব্যক্ত করে, পরিব্যক্তির মাধ্যমে বৈচিত্র্য আনে, প্রোটিন সংশ্লেষের সংকেত বহন করে এবং ডিএনএর যে গঠনগত জিন থেকে এমআরএনএ তৈরি হয় সেখান থেকে প্রোটিন সংশ্লেষে পরিচালিত করে। তো এই হলো আমাদের জিনের কার্য এবং জিনের গঠন। আজকে এই পর্যন্ত।